والسلام على رسول الأمين وعلى آله وصحبه আজকের ওয়ান ইনস্টিটিউট টু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে বিষয়টি নিয়ে আলোচনা আয়োজন করেছেন নারী বিষয় সংস্কার কমিশনের রিপোর্ট পর্যালোচনা চমৎকার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শ্রোতা মণ্ডলী, প্রথমে ধন্যবাদ দিতে হবে এই বিষয়টি নিয়ে এ সুন্দর আয়োজন আজকের আয়োজন আর যারা সুন্দর সুন্দর আলোচনা করেছেন আমাদের ভাইরা বোনেরা, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশন 19 এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে একটা রিপোর্ট জমা দিয়েছে এবং সেই রিপোর্টটি নিয়েই বিভিন্ন দিক চ্যাপ্টার নিয়ে পর্যালোচনা এখানে তুলে ধরা হয়েছে। তো সামগ্রিক কথা বলতে হবে সঞ্চালকের পক্ষ থেকে, তো সেই সময় আমাদের হাতে নাই। দ্বিতীয়, অনেক কথা, এত কথা বলা হয়েছে আর খুব বেশি কথা বাকি। আমি প্রথমে বলতে চাই যে নারী নিয়ে যে কথা হচ্ছে, আমাদের জাতি গঠন কিভাবে হয়? কোরআনের ভাষায় হচ্ছে এই মানব জাতিকে আল্লাহ তাআলা একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা। তাহলে নারী এবং পুরুষ দুইজন মিলে হলো মানব জাতি, আর এই মানব জাতি থেকে মানব সমাজ। মানব সমাজের মূল ভিত্তি কি? মানব সমাজের মূল ভিত্তি হচ্ছে তার পরিবার। পরিবারকে কেন্দ্র করে যে তার সামাজিক বন্ধন, আত্মীয়তা নানাভাবে গড়ে ওঠে, এটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। এখানে আজকে বিতর্কের বিষয়টা কি বা পর্যালোচনার বিষয়টা কি? যদি মূল জায়গায় আসি, একটা হলো ইকুইটি আর একটা ইকুয়ালিটি, একটা হলো সমতা আর একটা হলো ন্যায্যতা। এটাকে কেন্দ্র করে পুরো কমিশন কিন্তু জায়গায় জায়গায় তার রিপোর্ট দিয়েছে। আমি সেই প্রসঙ্গে পরে আসি। এই নারী সমাজ তার জন্ম ইতিহাস থেকে আজ পর্যন্ত বিভিন্ন পর্বে এবং ইতিহাসের বিভিন্ন পর্যায়ে কখন কিভাবে সম্মানিত হয়েছেন, কখন অসম্মানিত হয়েছেন, এটা একটা বিশাল আলোচনা। প্রথম যিনি আল্লাহ তাআলা নারী হিসেবে সৃষ্টি করেছেন তিনি একজন নবীর স্ত্রী। নারী হিসেবে তিনি প্রথম। তাহলে এখানে নবীর স্ত্রী হিসেবে তিনি আল্লাহর একজন অনুগত বান্দা হিসেবে পৃথিবীতে এসেছেন দুইজনেই, এবং মানুষকেও সভ্যতা, সংস্কৃতি, ঈমান, মূল্যবোধ, আল্লাহর দাসত্ব পদ্ধতি শিখিয়েছেন, দাওয়াত দিয়েছেন। এখানে দুটি শ্রেণী তৈরি হয়েছে। একটা শ্রেণী এটা গ্রহণ করেছে আর একটা শ্রেণী এটা প্রত্যাখ্যান করেছে। আজকের এই সময়েও সমাজ ব্যবস্থার মধ্যে আমরা সেটাই দেখি। ইসলাম এবং অন্যান্য ধর্ম মতবাদ সেই প্রসঙ্গে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা নারীকে কিভাবে দেখেন। আমরা যখন হিন্দু ধর্মে যাই, তারা নারীর সতীদাহ প্রথা, নারীকে অর্থাৎ স্ত্রীকে তার স্বামীর সাথে জীবন্ত পুঁতে ফেলা, পুড়িয়ে দেয়া, এটা হলো তাদের ধর্মের নারীর অবস্থা। আমরা যদি ইহুদি ধর্মে আসি, তারা কি বলে? তারা যে কথা বলছে, একজন সতী নারী
একজন নারীর চেয়ে, সতী নারীর চেয়ে পাপিশ পুরুষ ভালো বা উত্তম। কনসেপ্টটা দেখেন, তাহলে একজন নারীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আমরা যদি খ্রিস্ট ধর্মে আসি, তারা বলেছে নারী হচ্ছে নরকের প্রবেশদ্বার। বৌদ্ধরা বলেছে সকল পাপের দায়ভার নারীর। খ্রিস্টানদের একটি অর্গানাইজেশন, সেটা হচ্ছে কাউন্সিল অফ দ্য ওয়েচার, তাদের একটা সর্বসম্মত সিদ্ধান্ত সপ্তদশ শতাব্দীতে, উমেন হ্যাজ নো সোল, নারীর কোনো আত্মা নাই। এটা হলো তাদের কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত। যারা আজকে পৃথিবীকে লিড করছে এবং ম্যাক্সিমাম এই ধর্মের অনুসারী, এবং তারা আমাদেরকে সভ্যতা শিখাচ্ছে, যেটাকে আমরা ওয়েস্টার্ন সভ্যতা জানি। তো নারীর আত্মায় যদি না থাকে, তাহলে দেহ সর্বস্ব একজন, তার মধ্যে জৈবিক সমস্ত কিছু থাকবে, নৈতিক কিছুই থাকবে না। তাহলে এই যদি তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি হয়, তাহলে সেই ধর্মীয় উপর যে সভ্যতা গড়ে উঠবে, সেটা কি মানবিক সমাজ হবে, মানুষের সমাজ হবে, না অন্য কিছু হবে? ইসলাম কি বলেছে? হুন্না লিবাসুল লাহুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। কোরআন আয়াত কি বলেছেন মনে? নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক, সহায়ক। এখানে লেবাস অর্থে শুধু পোশাক অনুবাদ করা হয়, কিন্তু মূলত মূল স্পিরিটের দিক থেকে একজনকে বাদ দিয়ে, সিঙ্গেল একজনকে দিয়ে একটি সমাজ সভ্যতাকে চিন্তা করা যায় না। একে অপরকে সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বন্ধনের ভিত্তিতে একটি পরিবার এবং সমাজ গড়ে উঠবে, বিকশিত হবে, সভ্যতার উন্নয়ন এখানে হবে, যেটা মানুষের সমাজ। আজকে যদি আমরা মনে করি আজকের ওয়ার্ল্ডের সিচুয়েশন কি, বিশ্বের পরিস্থিতি, বর্তমান অবস্থা বিশ্লেষণ করলে, সেখানে সভ্যতার নামে অসভ্যতায় আসলে নারীর প্রতি অবিচার করা হচ্ছে, সুবিচারের মর্যাদার নামে অসম্মান, অমর্যাদায় করা হচ্ছে। আইয়ামে জাহেলিয়াতের যুগে যেমন নারী ভোগের বিলাসের সামগ্রী ছিল, আজকে ওয়েস্টার্ন কালচার যদি আমরা অনুসরণ করি, তাহলে এর ব্যতিক্রম কিছু আমরা পাই না। নারীকে নগ্নভাবে উপস্থাপন করা হচ্ছে, তার প্রতি আকর্ষণ তৈরি করা হচ্ছে, এবং তাকে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা যে সম্মান এবং মর্যাদা দিয়েছেন, এখান থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। কি অবাস্তব একটা সমাজ ব্যবস্থা! নারীর অবস্থানটা দেখেন, সকল পণ্যের বিজ্ঞাপনে নারীকে নগ্ন, অর্ধনগ্ন উপস্থাপন করা হচ্ছে, ভিন্ন অঙ্গ ভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। তাহলে এর অর্থটা কি? এটা প্রভাবটা কি? ইম্প্যাক্ট আলটিমেটলি সমাজে কি হবে? তাদের সমাজটা এমন, পুরুষকে কোর্টায় দিয়ে বন্দি করা হলো, আর নারীকে ছেড়ে দেওয়া হলো। এটা বাস্তবতা বিপর্যিত, রুচিহীন একটা সামাজিক কালচারেই আমি বলবো। এবং ইসলামের সাথে এখানে সাংঘর্ষিক অনেকগুলো দিক আছে। ইসলাম সর্বপ্রথম নারীর মর্যাদা দিয়েছে, নারীর শ্রেষ্ঠত্বের ঘোষণা আমাদের প্রিয় নবী দিয়েছেন। কোন সময় মা, কোন সময় বোন, কোন সময় সে আমার সন্তান। এই যে মর্যাদাটা দিয়েছে, ওই যে হাদিসটা আপনারা জানেন, খুবই প্রসিদ্ধ, আমার সৎ ব্যবহারের কোন ব্যক্তিটি প্রাধান্য পাবে। 3 বার মার কথা বলেছে, 4বার বাবার কথা বলেছে। নারীর মর্যাদা কিন্তু এভাবে ইসলাম দিয়েছে। স্ত্রীর সনদ স্বীকৃতির উপরেই হচ্ছে স্বামীর শ্রেষ্ঠত্ব বা মর্যাদা নির্ধারণ করতে হয়েছে। তাহলে অধিকারটা কোথায় পূর্ণ হবে? আজকে কমিশন গঠন করে আপনার নতুন অধিকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আমি তো অবাক করছি। এই প্রেক্ষাপটে বাংলাদেশে বর্তমানে অনেক মৌলিক বিষয় সংস্কারের আছে, যেখানে সরকার কোনো নজর দেয় নাই, বা কিছু কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে,
সেটাও যেভাবে অগ্রসর হচ্ছে, শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে আমি জানি না। প্রতি পদে ষড়যন্ত্র হচ্ছে, সরকারও ষড়যন্ত্রে পা দিচ্ছে। এই নারী কমিশন আরেকটি ষড়যন্ত্র আমি বলব, কারণ এই কমিশনটি প্রতিনিধিত্বমূলক নয় বলে আপনারা বলেছেন। কমিশন প্রধান একটা এনজিওর প্রতিষ্ঠাতা এবং তিনি নিজের 6 থেকে 8 জন মেম্বার করেছেন। তো 10 জনের মধ্যে 8 জনে যদি ওনার চয়েস হয় এবং উনি নিজেও হন, তাহলে আরেকজন থাকে, তাহলে এখানে প্রতিনিধিত্ব হলো কোথায়? এই কারণে অবশ্যই এই কমিশন আমরা প্রত্যাখ্যান করছি জাতির পক্ষ থেকে। এই কমিশন কার্যকারিতা থাকতে পারে না। আর এই রিপোর্ট সম্পর্কে যেটা বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এই রিপোর্ট যাচাই বাছাই না করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এ কথা কি সঠিক? আপনারা শুনেন নাই, মিডিয়াতে দেখেন নাই? তাহলে আপনি এত বড় দায়িত্বপূর্ণ পদে থেকে এত কমিশনের রিপোর্ট পাওয়ার পরে কোন ইনিশিয়েটিভ কার্যত আপনি নিতে পারেন না। হ্যাঁ, একটা ইনিশিয়েটিভ হয়েছে ঐক্যমত কমিশনের মাধ্যমে দলগুলোর সাথে রাজনৈতিক স্টেক হোল্ডারের সাথে কথা বলছেন, কিন্তু এটা শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকবে এটা আমরা আশাবাদী, পজিটিভলি হোক। কিন্তু মাঝপথে এটা করে যে একটা বিতর্কের জন্ম আপনারা দিচ্ছেন, এটা কার্যত রাষ্ট্র এবং সরকার জনগণের মুখোমুখি হয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ এই রিপোর্ট প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিলের দাবি জানিয়েছে, আর আপনারা বলছেন যে দ্রুত এটা সুপারিশ কার্যকর করতে। তাহলে আপনারা কি জনগণের সাথে যুদ্ধে নামতে চান? আপনারা কি এদেশের মানুষকে রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে তাদের অভিমত এবং অভিব্যক্তি, তাদের অনুভূতি, তাদের ক্ষোভ প্রকাশের একটা আয়োজন করছেন? এটা কি নারী সংস্কার কমিশন পিছনে কে বা কারা যে ইন্ধন দিচ্ছে, ষড়যন্ত্র দিচ্ছে, দেশকে অস্থিতিশীলতা, সরকারকে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে, এটা আমরা বুঝবো না কিভাবে? সুতরাং আজকের সকলের দাবি, জনগণের দাবি, অবিলম্বে কমিশন বাতিল এবং রিপোর্ট বাতিল, এবং কমিশন যদি করতে হয় তাহলে আরো অনেক মৌলিক কমিশন, যেমন শিক্ষার উপর কোন কমিশন নাই, আমাদের বেসিক নিডের উপর কিন্তু একটা মৌলিক বিষয় ছিল, কোন কমিশন নাই, দাবি করা হয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থাকে তছনছ করা হয়েছে। সেই জায়গা থেকে তছনছ বলতে বিষয়বস্তু বিপর্যস্ত, গুণগত মানও শেষ করা হয়েছে। ফিউচার জেনারেশন কিভাবে করে উঠবে সেদিকে আমাদের দৃষ্টি নাই। প্রফেসর ডক্টর ফখরুল সাহেব বলেছেন নারীর কর্মসংস্থানের কোন ব্যবস্থা নিয়ে চিন্তা নাই। আমি কর্মসংস্থান যতটুকু আছে সেখানে আপনি নারীর নিরাপদ কর্মসংস্থানের পরিবেশ তৈরি করার দিকে নজর দিচ্ছেন না, এবং নারীর আরো অনেক জায়গা আছে যেখানে সব সেদিকে দৃষ্টি নেই। মাঝখানে যে এটা করা হয়েছে, যেন বাংলাদেশের মানুষের ঈমান আমল সব নষ্ট হয়ে গেছে, এই কমিশন আমাদের ঈমান রক্ষার সংস্কার করতেছে। প্রকৃত অর্থে আমাদের ঈমান বিধ্বংসী কমিশন এটি। মানুষের ঈমান আমলকে ধ্বংস করার আয়োজন আপনারা কমিশন মাধ্যমে করছেন। শুধু তাই নয়, আমাদের সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ সবকিছুকে ধ্বংস করার একটা আয়োজন করেছে এই কমিশন। এই কমিশন মাধ্যমে নারীকে সম্মান নয় অসম্মান করার আয়োজন করা হচ্ছে। এই যে বলা হয়েছে প্রতিটা ব্যক্তিকে যৌন শ্রম মর্যাদা, এটা কি মর্যাদা? নারীর সম্মানের জায়গা কি এটি? আপনি কি যদি আপনার পরিবারকে তাকান, আপনার স্ত্রীর দিকে তাকান, তাহলে এই কমিশন বাস্তবায়নে আপনার স্ত্রী তো সে পথে হাঁটবে, সেটা কি আপনার জন্য সম্মানজনক, ওই নারীর জন্য সম্মানজনক? তাহলে এখানে প্রকৃত অর্থে নারী অধিকার হরণ, সম্মান হরণ, সমাজে বিশৃঙ্খলা, পারিবারিক পদ্ধতি বিলুপ্তি সাধন, এটা হলো বড় কনস্পিরেসি।
যাদের ইন্ধনে ডোনেশনে এগুলো হচ্ছে তাদের ওখানে পরিবার পদ্ধতি নাই। এই যে অনেকে অনেক গল্প করছে, আমার নিজের অভিজ্ঞতায় আমি জাপানে একটা ফ্যামিলি দেখেছি। কনফারেন্সে গেলাম, আয়োজকরা নিয়ে গেল বিকেলবেলায়, বলছে অনেক তো বোরিং হচ্ছে, একটু চল ঘুরে আসি। রেস্টুরেন্টে খেলাম, তা আমি অবজার্ভ করলাম দুইজন এক টেবিলে খেলো, ক্যাশে গিয়ে তারা বিল পরিশোধ করছে আলাদা আলাদা। তাহলে যে কেমন হলো? সাথে বাংলাদেশি লোক, বলে স্বামী স্ত্রী। আমি আরো অবাক হলাম, তো স্বামী স্ত্রী একসাথে খেলো, বিলটা পেমেন্ট করলো আলাদা। তো বলে যারা এক গাড়িতে গিয়ে যাবে আলাদা রুমে শোবে, যার যার মতো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জীবন যাপন করে। এটা হলে তাহলে এটা কি স্বামীর সম্মান হলো না? এইভাবে আজকে যে বহুমুখী ষড়যন্ত্র এবং নারীর সম্মানের নাম অসম্মান করা হচ্ছে, এই যা দেখে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ইকুইটি এন্ড ইকুইটেবিলিটি, আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করতে চাই। আপনার 3 জন সন্তান আছে কর্নেল সাহেব, একজনের জ্বর হয়েছে, আপনি প্যারাসিটামল দিবেন। আর একজনের কলেরা হয়েছে, তাকে কি দিবেন? বা ডিসেন্ট্রি হয়েছে, কি দিবেন? তাহলে আপনি এখানে যদি সমতা রক্ষা করতে গিয়ে 3 শিশুকে যদি একই ট্যাবলেট খাওয়ান, কারণ প্যারাসিটামলের দাম কম, ফ্লাজিলের দাম একটু বেশি, তাহলে এখানে সমতা কি করবে? এখানে সমতা হবে? ক্যাডার সার্ভিস লোকেরা আন্দোলন করতেছে, ক্যাডার সার্ভিসের কেউ মনে নাই আজকে আছে? আমার শিক্ষা ক্যাডারের মনে কেউ কেউ আছেন, ডাক্তার আছেন। এখন অ্যাডমিন ক্যাডারের সাথে কিন্তু এখানে একটা বৈষম্য আছে, আদালতের একটা রায়ও আছে। এখন একটা হলো ন্যায্যতা, যার যতটুক প্রয়োজন। আমার বাড়ি কক্সবাজার, কুতুবদিয়া কোস্টাল দ্বীপাঞ্চলে ভাতা আছে, পুলিশের নানা ধরনের ভাতা আছে। তা আপনি যদি বলেন যে আমি অ্যাডমিন ক্যাডারে আমারও একটু দেন, তো এটা কি ন্যায্যতা আর সমতা? আমি বোঝাচ্ছি, আপনি কেন সমতা যেমন করতে পারেন, কেন জাস্টিস ফেল করবে। আর ন্যায্যতা হচ্ছে যার যতটুকু প্রয়োজন, যার কলারের ট্যাবলেট দরকার তাকে সেটাই দেন। সন্তানের ইকুয়ালিটি যে আপনি করতে যান, তাহলে আপনি রোগ নিরাময় হবে না, সে রোগটা মারা যাবে, সন্তানটা মৃতদেহ আপনি দেখবেন, কান্না করে বসাইতে পারবেন। আমাদের সমাজের অবস্থা তাই হয়েছে। এই জন্য আমরা সমতা, ন্যায্যতা, একটা ব্যালেন্স ব্যবস্থা এই সমাজে চাই। সেই জন্য নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা যে অধিকার দিয়েছেন, যেমন আপনি একজন বলেছেন দেন মুহূর্তের সামনে পুরুষরা দাবি করবে নাকি, সমতার অর্থ তো এটাই। আপনি একাধিক বিবাহের অধিকার চাচ্ছেন, পুরুষরা পারে, আমরা পারবো কেন? পারো না। তো সিঙ্গেল প্যারেন্টিং এর যে সমাজ ব্যবস্থা, সেটা কি বলবেন আপনি? সেটা কি বৈধ সন্তান? তাহলে আপনি সমতা চান, অধিকার চান, ভ্যালুস বিলুপ্ত করে বলে যে একজন পুরুষ যদি তালাকের পরে আরেকজন নারীকেই বিয়ে করতে পারে, তাহলে আমি একজন নারী কেন ইদ্যতের জন্য আমাকে অপেক্ষা করতে হয়, দিন গুনতে হবে? আর এটাতে বিজ্ঞান বলেছে, সায়েন্টিফিক। আপনি এটা একটা আনসায়েন্টিফিক প্রস্তাব নিয়ে আসবেন, এসব কথা বলবেন, এটা তো হয় না। এই জন্য আমি শেষ করব এভাবে, আজকে এই কমিশন প্রকৃত অর্থে আমাদের ইসলাম কোরআনের বিরুদ্ধে শুধু অবস্থান নেয়নি, সমাজ ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর কোরআনের আইন পরিবর্তনের অধিকার কোনো মানুষের নাই। আর সেই জায়গায় হাত দিলে আপনার ঈমান ধ্বংস, এবং সেই পথে পা বাড়ালে আপনার অস্তিত্ব, সরকারের অস্তিত্ব বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হতে পারে। সে আসুন, সেদিকে আমরা যেতে চাই না। আমরা সুন্দর বাংলাদেশ চাই। জুলাই অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে সামাজিক ঐক্য এবং দেশের জাতীয় ঐক্য সকল ক্ষেত্রে আমরা যেন অক্ষুণ্ণ রাখতে পারি। সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে উঠুক, সেই প্রত্যাশা ব্যক্ত করে যার যার জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য শুকরিয়া আদায় করছি সম্মানিত আলোচককে, ডক্টর এইচ এম হামিদুর রহমান।